আমি একটু জিয়া হাসান আপনার কাছে শুনতে পেতে চাইবো যে জি। জাতির উদ্দেশ্যে ভাষণ তিন তিন দল থেকেই দেওয়া হয়েছে। যদিও বলা হচ্ছে যে আসলে নাহিদ, প্রশ্ন উঠেছে আর কি, নাহিদ ইসলাম বা মামুনুল হক আসলে কোন অধিকারে দিচ্ছেন। তারপরে মামুনুল হকেরটা আমি শুনিনি, কিন্তু নাহিদ ইসলাম দিয়েছেন। তারপরে আহ, জামাতের আমির দিয়েছেন, তারেক রহমান দিয়েছেন। তারেক রহমান অতীতের ভুলগুলোর জন্য, ক্ষমতায় থাকা অবস্থায় ওনারা যে ভুল করেছেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সেই ভুলগুলোর জন্য ক্ষমা চেয়েছেন এবং সামনের দিকে কাজ করার সুযোগ চেয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আসলে বিএনপির যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে মানে ক্ষমা করে দিয়ে আবার একটু সুযোগ দেওয়া উচিত, নাকি নতুন করে আসলে জামাতকে সুযোগ দেওয়া উচিত দেখার জন্য? কি মনে করেন? অ্যাকচুয়ালি এটা তো আমার ইচ্ছার উপরে না, এটা তো অ্যাকচুয়ালি তারপর আমার জরিপের একার ইচ্ছা। বিষয়গুলো যেটা বলা আমার হচ্ছে আর কি, আমার হ্যাঁ, জরিপ হ্যাঁ, আমার আমি রয়টার্স আসলে আজকে যেটা বললো ইতিহাসের সেরা ফল হবে জরিপের জামাতের। ব্যাপারটা, জরিপের ব্যাপারটা সবসময় পারপাসফুল হয়, এবং এটা এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট জরিপ না, এটা ইন্ডিভিজুয়াল জরিপ। এটা আপনার ফেসবুকে একজন দিয়ে দিল, আপনি কাকে কাকে চান সরকার গঠন করুন, তো এখানে মনে করেন 1-1.5 হাজার লোক একই গোত্রের, যারা যার হয়তো বা কানেক্টিভিটি আছে, সে সব অ্যান্সার দিয়ে দিল ইয়েস, তাতেই মনে করে ফেলতেছে যে সে চ্যাম্পিয়ন হয়ে গেল আর কি। এই ব্যাপারটা এরকম না। তবে একটা জিনিস কি যে এই এবারের ইলেকশন প্রচারণায় যথেষ্ট, আমি বলবো যে গুণগত কিছু পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনগুলি লক্ষণীয়। যদিও শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তেমন কটু কথার ক্ষেত্রে তারা একে অপরকে রিয়েক্ট করেছে, বাট আমার মনে হয়েছে যেটা যদি না করতে তাহলে আরো ভালো হতো। এবং এই অ্যাকচুয়ালি পার্টির লিডারশিপ, টপ লিডারশিপ লেভেল, মিডিয়াম বিলো অনেক কিছু বলতে পারে, বাট টপ লিডারশিপ ইজ সামথিং যাকে কিন্তু পুরো দেশ দেখে, যে অ্যাকচুয়ালি তার পার্সোনাল কন্ডাক্ট কেমন, ইলেকশন ক্যাম্পেইনে সে কি বলে, কোন জায়গায় কোন জিনিসগুলো এমফাসাইজ দিচ্ছে, সেগুলি কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই দিক থেকে আমি বলবো যে দুই পার্টি খুব যথেষ্ট, 10 দলীয় জোট, তারাও খুব দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ক্যাম্পেইন। আর এই প্রথমবার আমি মনে করি যে আওয়ামী লীগ যেহেতু নাই, এরকম একটা এখানকার কিন্তু পুরো ইলেকশনের কিন্তু ক্যানভাস ইজ টোটালি ডিফারেন্ট। ডিফারেন্ট এই জন্য যে আওয়ামী লীগ একটা অনেক পুরনো দল, অ্যান্ড দে হ্যাভ ডান সো মাচ অফ আই উড সে অ্যাট্রোসিটিস ইন দ্য লাস্ট 15 ইয়ার্স। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের যে মেমোরি খুব শর্ট এবং আমরা যে খুব তাড়াতাড়ি ভুলে যাই, তার কিন্তু সবচেয়ে বড় প্রমাণ হলো আওয়ামী লীগের বিশেষ করে নেতারা। মানুষ এক জায়গায় হলো কিনা সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট নেতারা তো দে আর অ্যাকচুয়ালি সেলেবল, বাইয়েবল। সো তারা তাদের স্বার্থটাই দেখে। আর আওয়ামী লীগ এবং বিএনপির যে যে ধাঁচের পলিটিক্স তারা করে, সেই পলিটিক্সে কিন্তু ইট ইজ এ টোটালি দে আর ডিসকানেক্টেড ফ্রম দ্য নর্মাল পিপল। সাধারণ মানুষের কিন্তু কোনো কানেকশন নাই। ইট ইজ অনলি ফিল্ড লেভেলের যে সমস্ত লিডার আছে তাদেরই কিন্তু অ্যাকচুয়ালি যুগ। এই 5 বছর যে আসবে তারাই কিন্তু মোটামুটি ফায়দা টায়দা যা নেওয়ার নিবে, এই আওয়ামী লীগ নেন আর ওই বিএনপি বলেন, এটাই কিন্তু তাদের, দ্যাট ইজ দেয়ার নর্মাল পলিটিক্স। কিন্তু সাধারণ মানুষকে কানেক্ট করার যে পলিটিক্সটা, এই পলিটিক্সটা কিন্তু বিএনপি গত 2 টার্মে দেখাতে পারে নাই, আওয়ামী লীগ তো পারেই নাই। ইট ওয়াজ তাই যদি পারতো তাহলে কিন্তু আওয়ামী লীগের কোনো লিডার পালায় যাওয়ার কথা ছিল না। সুতরাং আর বিএনপি যে পরিমাণ মানে কি বলবো আপনার, যে পরিমাণ নিষ্পেষণের মধ্যে ছিল, এই নিষ্পেষণের পরে যে তাদের নেতারা আওয়ামী লীগের নেতাদের সাথে যে এরকম একই কণ্ঠে একই স্টেজে উঠা জয় বাংলা বলতেছে, এই নিষ্পেষণের রেকর্ড আমার মনে হয় এটা প্রত্যেকটা কর্মী যারা নাকি সাফারার, যারা তাদের সংসার, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, 2-2.5 হাজার লোক গুম খুন, প্রায় 5-10 লাখ লোকের মতো, তারা প্রায় 500 থেকে নিয়ে 100 মামলার মধ্যে ছিল। এত এত কিছুর পরেও কিন্তু বিএনপি এই ইলেকশনে এসে যখন তারা যখন আওয়ামী লীগের হাতটা ধরে ফেলে, তখন কিন্তু আমার চিন্তা করতে হয় যে ইফ আওয়ামী লীগ কামস ব্যাক, হোয়াট বিএনপি ইজ গোয়িং টু ফেস। এখন কিন্তু বিএনপির সেই লিডার নাই যে নাকি মাটি কামড়ে পড়ে থাকবে।
there is no খালেদা জিয়া in this বিএনপি, যে নাকি সবকিছু সহ্য করে সে একেবারে পুরা তার জীবনের বিনিময় হলো সে থেকে যাবে, এই ক্যারেক্টার কিন্তু নাই বিএনপিতে। বিএনপি, if there is any return of Awami League in the near future, I can bet they will not survive. তাদেরকে, এবং অলরেডি কিন্তু শেখ হাসিনা কিন্তু বলছে যে আমি লিস্ট রাখতেছি কারা কারা বিএনপির কারা কারা এই আন্দোলনের মধ্যে তাকে উৎখাত করেছে, এবং তাদের বিরুদ্ধে যা প্রতিশোধ নেওয়ার সেটা সে নেবে। এবং শেখ হাসিনা হলো এমন একটা ক্যারেক্টার যে তাকে মোস্ট ভিন্ডিকটিভ। তো আপনার কি ধারণা শেখ হাসিনার হুমকি ধুমকির এখনো কোনো মূল্য আছে? মানে হাসিনার লিস্ট করা, হুমকি ধুমকি দেওয়া। আওয়ামী লীগ কিন্তু একটা পলিটিক্যাল পার্টি না, আওয়ামী লীগ ইজ এ রিলিজিয়ন, ঠিক আছে না? আওয়ামী লীগ একটা ধর্মগুরু হলো শেখ হাসিনা। সে যদি কবর থেকেও, কেউ যদি ক্যাসেট প্লেয়ার বাজায় যে কবর থেকে ওহি আসছে, তাহলে ভাববে যে এটাই অর্ডার, দ্যাটস হোয়াট দে উইল ডু, ঠিক আছে না? এবং তারা আওয়ামী লীগ অ্যাজ এ হোল, এক নেতারা, তারা এক বিন্দু মাত্র তাদের কোনো অনুশোচনা নাই যে তারা এই দেশে 15 বছর তারা একটা দুঃশাসন চালিয়েছে এবং লাখো কোটি মানুষের আপনার জীবন এবং ভবিষ্যৎ ধ্বংস করে গেছে। এই ব্যাপারে কিন্তু তাদের কোনো অনুশোচনা, তারা মনে করে এটা তাদের রাইট, এবং হোয়াট এভার শি হ্যাজ ডান বেটার, শি হ্যাজ ডান গুড। কোন নেতা এখন পর্যন্ত বলে নাই যে, ওই একটা দুইটা আশিক চৌধুরীকে আমি দেখি মাঝে মধ্যে এসে সে হয়তো একটু রিপেন্ট করে, বাট আদার দেন হিম নোবডি এলস so far loudly said that we have done a blunder. এবং তারা কিন্তু জানে, এবং বিএনপি কিন্তু ইজ নট আওয়ামী লীগ। আওয়ামী লীগের রিলিজিয়ন যেরকম, বিএনপির কিন্তু রিলিজিয়ন না। বিএনপি ইজ এ কংগ্রেগেশন অফ মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ মত, দল এবং বিভিন্ন ধারার রাজনীতিকরা একসাথে। সুতরাং বিএনপি ইজ নট রিলিজিয়ন, আওয়ামী লীগ ইজ এ রিলিজিয়ন। এখন আপনি বুঝাতে চাচ্ছেন? হ্যাঁ, এক ছিল, একটা হলো দুইটা ফিগার, খুব টাওয়ারিং ফিগার ছিল বিএনপিতে। একটা হলো খালেদা জিয়া, সেটা খালেদা জিয়া শুধু বিএনপিকেই মানে আকর্ষণ করে নাই, খালেদা জিয়া অনেক মধ্যপন্থী। এটার সাথে আসলে মানে বর্তমান নির্বাচনের সম্পর্ক কি? মানে বিএনপি আওয়ামী লীগের সাথে নির্বাচনের সম্পর্কে আমি আপনাকে বলি, নির্বাচন, দিস ইজ মাই অ্যাসেসমেন্ট, আই মে বি রং। আমি যতজন এরকম ডাইহার্ড বিএনপি যারা 30-40 বছর ধরে নীরবে বিএনপিকে ভালোবেসে গেছে, সেই সমস্ত লোক কিন্তু বিএনপির সাথে দূরত্ব তৈরি হয়েছে। এটা হল নাম্বার 1। আমি অনেক বড় বড় নেতাদের সাথেও কিন্তু আমি কথা বলছি, তাদের ভিতরে যে কষ্ট, যে তারা 17 বছর এত নিষ্পেষণ সহ্য করার পরে দে হ্যাভ নট বিন ভ্যালুড। এটা কিন্তু একটা বিরাট একটা কষ্টের জায়গা। সেকেন্ড হচ্ছে, বিএনপিতে সবচেয়ে হাইয়েস্ট মামলা ছিল হাবিবুন নবী সোহেল, তার বোধহয় 500-র কাছাকাছি মামলা ছিল। উনি কিন্তু হি ইজ নট নমিনেটেড ফর ইলেকশন। মেবি বিএনপি হ্যাজ সাম প্ল্যান ফর হিম, বাট আমি যদি হাবিবুন নবী সোহেল হতাম, আমার মনে কিন্তু এটা বিরাট একটা দাগ কাটতো যে আমি এত নিষ্পেষণের মধ্যে ছিলাম, অ্যান্ড আই এম নট ভ্যালুড। সামবডি এলস, যার যে পালিয়ে ছিল, যে আপনার বলে কি বলে আপনার অ্যালায়েন্স করেছিল, আন্ডারস্ট্যান্ডিং করেছিল, সেই হি ইজ ডিসাইডিং মাই ফেট। তো এটা কিন্তু তাদের, এবং অনেক নেতা, আমি আরো 2-4 নেতার সাথে আমি কথা বলেছি প্রাইভেটলি, তারা আপনার ছাত্র দল থেকে তাদের ক্যারিয়ার শুরু করেছে, যুবদল পার করেছে, বিএনপি করেছে, এবং এই 15টা বছর তারা মাঠে নামছে, এবং অনলাইনে দেশে থেকে বিভিন্ন টিভি চ্যানেলে একেবারে পুরা বুক চিতিয়ে ফাইট করে গেছে। বাট তারা কিন্তু নাই, রেসে নাই। এখন বিএনপির ইলেকশন ক্রাইটেরিয়া কি বা নমিনেশন ক্রাইটেরিয়া, এখন জামাতের ব্যাপারে যেটা, সেটা হলো যে জরিপ বাদ দিই, জরিপের কথা বাদ দিই, জামাতের প্রিপারেশন তারা দে হ্যাভ শোন দ্যাট রয়টার্স এর নিউজটা নিয়ে কথা বলছিলাম, যে ইতিহাস কিরকম ইতিহাস, মানে আগে থেকে ভালো ইতিহাস নাকি জিতে আসার মতো কোনো কিছু বলা মুশকিল। এটা কি বলা মুশকিল এই কারণে, জামাত কতগুলি বেসিক স্ট্র্যাটেজি তারা নিয়েছিল। একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের উপরে তারা কোনো মামলা করবে না, তারা কাউকে হয়রানি, উপযাজক হয়ে হয়রানি, মানুষকে মামলায় ফেলে
তাদের পিছনে they will not chase them. এটা ছিল তাদের একটা জেনারেল পলিসি। এইখানে তারা একটা বিরাট সাউন্ড সাধারণ মানুষ, বিকজ সাধারণ মানুষ দেখেছে যারা বিশেষ করে বিএনপি যাদের বা বিএনপি স্থানীয় পর্যায়ে যে মামলা মোকদ্দমাগুলো হয়েছে এগুলো কিন্তু আওয়ামী লীগের লিডারদেরকে কেউ পায় নাই। আওয়ামী লীগ লিডার তো পালাই চলে গেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কমপক্ষে 1.5 লাখ আওয়ামী নেতা কর্মী আছে যারা একেবারে দে ওয়ার ইনভলভড ইন বিভিন্ন টাইপের ক্রাইম, এবং তাদেরকে কিন্তু একবারে পুরো প্যাট্রোনাইজড শেল্টার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোন রকম, এবং এমন ছিল আমি একটা ইনফরমেশন দেই যে মানে বর্ডার পার হওয়ার পরপরই বিএসএফ ক্যাম্পে তাদের জন্য সিম কার্ড সহ সিম কার্ড রাখা ছিল, যাবে নাম দিবে বা এনআইডি কার্ড দিবে বা পাসপোর্ট নাম্বার দিবে অথবা নাম লিখে দিবে কোন এলাকার সিম কার্ড দিয়ে দিবে এবং বলে দিবে যে কোথায় যোগাযোগ করবে নেক্সট। সো এইটা ছিল দ্য এক্সট্রিকেশন প্ল্যান। আওয়ামী লীগ লিডারদেরকে এক্সট্রিকেট করা হয়েছে এভাবে। আর এই যে আপনি ভিসা যে রেস্ট্রিকশন করা হয়েছে, এটা কিন্তু এই ভিসা রেস্ট্রিকশন কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য করা হয়নি, এটা হচ্ছে আওয়ামী লীগ লিডার। এটা যদি না করতো তাহলে কিন্তু আপনার মনে করেন আরো 10-15 লাখ লোক ভেগে যেত। ওই ভিসা রেস্ট্রিকশন করাতে এই ম্যাসিভ ডিপোর্টেশনটা আর হয় নাই। এটা হলো একটা। সেকেন্ড হচ্ছে জামাত খুব ক্লেভারলি তারা বিভিন্ন রকম মাইনরিটিসদের হোমস এন্ড প্রপার্টিজ তারা কিন্তু গার্ড করছে, পালা করে, ডিউটি করে, মন্দির, বাড়িঘর যে যেখানে পেরেছে। দিস ওয়াজ দেয়ার ইনস্ট্রাকশন। এই দুটা কাজ কিন্তু তারা এটা তাদের একটা খুবই একটা এই আমার মনে এই বেনিফিটটা যে এটার যে বেনিফিট, এই বেনিফিটটা কিন্তু আসলে যারা ক্যালকুলেশন করছে কনসিডারিং 91 ইলেকশন, 96 ইলেকশন, 2008, এটা কিন্তু কাউন্ট করছে না। বাট এটা কিন্তু এই একটা ব্যাপার, এটা কিন্তু কাউন্ট করার ব্যাপার। থার্ড হচ্ছে ওই যে বিএনপির যে রাজনীতি ছিল অরিজিনাল, তারা হলো বিএনপি কিন্তু একটা মানে সেন্টারিস্ট রাইট টাইপ অফ পলিটিক্স তারা করতো। এই সেন্টারিস্ট রাইটের একটা মেজরিটি আওয়ামী লীগের নেতাকর্মীরা যেরকম তারা যেরকম এক্সট্রিম চলে যায় অন দ্য গ্রাউন্ড, এবং তারা যে জ্বালাও পোড়াও রাজনীতি যেটা, সেটা কিন্তু বিএনপি করে না। বিএনপির কিন্তু বেশি, তারপরেও বিএনপির এত ভোট কেন? বিএনপির ভোটটা হলো সেই শান্ত এবং পিস লাভিং মিডল ক্লাস, যারা ইসলাম ধর্মের প্রতি একটু অ্যালাইন্ড, ইসলাম ধর্ম পছন্দ করে, এবং তারা তাদের একটা ভারতের প্রতি একটা ডিসলাইকিং আছে। শেষ করবেন প্লিজ। কিন্তু এই ইলেকশনে বিএনপির টপ লিডারদের কথাবার্তা যা, সাধারণ মানুষের যে ধারণা, সেটা হয়েছে যে বিএনপি is trying to be in the power with India, বা তাদের কিছু সাহায্য নিয়ে তারা they will try to, because তারা হয়তো বিএনপি এর সবসময় দেখেছে যে বিএনপি ক্ষমতায় গেলেই ইন্ডিয়া বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করে। বাট অ্যাকচুয়ালি এই ইস্যুটা কিন্তু দিস ইজ হোয়াট ইজ আই কল পলিটিক্যাল উইজডম। এই পলিটিক্যাল উইজডম যদি থাকতো তাহলে ইন্ডিয়াকে ট্যাকল করার জন্য, ইন্ডিয়াকে হ্যাপি করার ব্যাপার না, ইন্ডিয়াকে ট্যাকল করার জন্য মানে ব্রডার কনসেপ্ট ইন দ্য কান্ট্রি, টাইং আপ ডিফারেন্ট এন্ডস, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা বিএনপি সবসময় ভুল করে আসছে এর আগে। তো এই কারণে আমি মনে করি যে এইবারে এখন সামনের দিকে তো শুদ্ধ করতে পারে, হয়তো সরে যাবে, কিছু ভোট সরে যেতে পারে, এটা মানুষের, সাধারণ মানুষের ইয়ে। আর হচ্ছে এই যে আর বাকি যে সমস্ত টুকটাক যে সমস্ত অপরাধ ছিল এগুলিকে সব ধরে তারা হয়তোবা এইখানেই হলো জামাতের কিছুটা সাকসেস, যে তারা কিছু বিএনপির ওই যে রাইটিস্ট মানুষ টাইপের মানুষ, তাদেরকে হয়তো তাদের ভোটটা পাবে। এরপরে যেটা পাবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা নিপীড়িত হয় নাই তাদের ভোটটা পাবে, আর হচ্ছে হিন্দুদের কিছু ভোট পেতে পারে। যে আপনি কি মনে করেন যেটা মঞ্জু সাহেব বললো। আর ইকবাল করিম ভূঁইয়া এখন অনেক কিছুই, সাবেক সেনাপ্রধান, উনি দেখলাম যে আজকে বললো যে ডিজিএফআই এর একটা রুম ব্যবহার করতো এবং সেখান থেকে সিদ্ধান্তগুলো আসতো। তো আগে কেন উনি কথাগুলো বলেনি, এখন কেন বলা শুরু করেছে? যদিও এটা আমাদের সাবজেক্টের একটু বাইরে। না, ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন করছো। জি, আমি জিয়াউল হাসান আপনার কাছে শুনতে চাই। আচ্ছা, আমি এখন গণভোট এবং নারী নিয়ে যে আলোচনাটা হয়েছে সেটা আপনার কাছে একটু শুনতে চাই।
আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে আমিরে জামাতের যে নারীদের ব্যাপারে যে পয়েন্টটা উনি বলেছেন, যেটা নিয়ে এত হইচই হচ্ছে, এই এই বক্তব্যটা আমি একেবারে ওনার সামনে থেকে শুনেছি অ্যাজ অ্যান অডিয়েন্স, নট অ্যাজ এ আই এম নট পার্ট অফ এনি পলিটিক্স। সো অ্যাজ অ্যান অডিয়েন্স, হোয়াট হি সেইড, হি টকড অ্যাবাউট দি ম্যাটার্নিটি পিরিয়ড। হি ডিড নট সে, সে বলেছে আমাদের মেয়েরা যখন সময়, আপনার এখানে কি ইন্টারনেটের সমস্যা? না, আমার এখানে তো ঠিক আছে। জিয়া ভাই, আপনার এখানে মনে হয় ইন্টারনেটের সমস্যা হচ্ছে। ওই সময় যখন সে কাজ করবে, ওই কাজে করতে পারবে না, ওইটার খরচ রাষ্ট্র বহন করবে, এটা হলো তার কথা। এখন সে কিভাবে করবে, লেট ইফ হি গোস টু দি পাওয়ার, তখন দেখা যাবে, তখন আমরা শুনবো তার কাছে সে কিভাবে করবে। বাট একটা জিনিস হলো, আমি আপনাকে বলি, এটা আমার পার্সোনাল রিসার্চ এবং এটা টিআইবি রিসার্চ। প্রতি বছরে এই দেশের কালো টাকা, আমি মেগা দুর্নীতি না, মেগা দুর্নীতি যেটা, সেটা হলো পদ্মা ব্রিজ, মেট্রো রেল, ব্রিজেস, বিলিয়ন ডলারের উপরে যে টাকা, এটা মানে শুনতে পাচ্ছি না। বিলিয়ন ডলার। আপনার কথা কিন্তু শোনা যাচ্ছে না জিয়া ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না কেন জানি। আপনি কি হেডফোন বা কোনো কিছু মানে ইউজ করছেন? না না না, আমার তো কেন, আপনি শুনতে পাচ্ছেন না? যখন একটু নড়াচড়া করেন তখন শোনা যায় না, স্ট্রেট যখন থাকেন ওই যে মোবাইলের সামনে তখন শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তো মোবাইলে না, আমি তো ল্যাপটপে, কোনো কারণে। এখন যেটা বলছি আমি, সেটা হচ্ছে যে হ্যাঁ, হয়তো বা ইন্টারাপ্টেড হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে কোথায় ছিলাম, বলছিলেন যে ওই যে দুর্নীতির যে ব্যাপারটা, আমি আপনাকে আমার একটা পার্সোনাল ক্যালকুলেশন রিসার্চ, যে আমাদের যদি শুধুমাত্র এসি ল্যান্ডের অফিসের যে করাপশনের মানিটা হয় সারা দেশের, আপনি এই করাপশন মানিটা, এই যে মানে ভেরি স্মল ট্রানজেকশন আর আন্ডার দি টেবিল, এটার পরিমাণ হলো ডেইলি 12 কোটি টাকা। সো ইউ ক্যান ইমাজিন যে কি পরিমাণ টাকার লেনদেন হয়। আমি মেগা দুর্নীতির কথা বলছি, এই এগুলি বাদ, কথা বলছি, আমি শুধুমাত্র ডেইলি ফাইল টানাটানি, রাস্তায় চাঁদা, এটা হলো পরিমাণ হলো 1,30,000 কোটি টাকা প্রতি বছর। এবং আমি একটা অফিসের কথা বলছি, আমি যেটা হলো টেবিল মানি আপনি বলতে পারেন, সেটার পরিমাণ হলো একটা অফিস, যদি আমি রাফলি ট্র্যামডাম ধরেছি, আমার বন্ধু বান্ধব পয়সা মিউটেশনের জন্য যে ঘুষটা দিতে হয়, এই ঘুষের পরিমাণ হলো ডেইলি 12 কোটি টাকা। এবং আমি একটা স্কুল প্রতিষ্ঠা করেছি, সরকারের স্কুল, আমাকে একটা বলা হয়েছিল রেসিডেন্সিয়াল স্কুল করতে, 320 জন ছাত্রের জন্য, তাদের ক্লাসরুম, অডিটোরিয়াম, রেসিডেন্সিয়াল সবকিছু অ্যারেঞ্জমেন্ট, সেটার জন্য আমি বাজেট, সাইফুর রহমান সাহেব আমাদেরকে বাজেট দিয়েছিল 12,88,00,000 টাকা। তাহলে এখন চিন্তা করেন, তার মানে ডেইলি আমি শুধু এক অফিসের ঘুষ যদি আমি ক্যাচার দিয়ে ক্যাচ করতে পারি, তাহলে কিন্তু এই প্রতিদিনই আমি একটা স্কুল তৈরি করতে পারি। সো আপনি যদি আমাদের অনেস্ট গভর্নমেন্ট আসে, আই ডোন্ট নো হু ইজ দ্যাট, সবাই কিন্তু মুখে বলে জিরো টলারেন্স। আমার খুব কষ্ট হয় দেখতে যে এই জিরো টলারেন্স কিভাবে 234 বিলিয়ন ডলার বের করে নিয়ে চলে যায়। তারাও কিন্তু জিরো টলারেন্স, দুর্নীতির ব্যাপারে আমরা একবারে জিরো টলারেন্স, এই কথা কিন্তু তারা বলে। আচ্ছা, এখন আসেন এই যে আমি ওই মেয়েদের ব্যাপারটা আমি আপনাকে ক্লারিফাই করলাম। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই যে সংবিধানের যে বিষয়টা, আই এগ্রি উইথ অল অফ ইউ দ্যাট মিস্টার আলী রিয়াজ হ্যাজ ব্লাফড দ্য নেশন, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, I don't only blame Mr. Ali Riaz, I blame the politicians also, because তাদেরকে কিন্তু প্রথম বলা হয়েছিল যে আপনারা জাতীয় সরকার করেন। আরেকটা ব্যাপারে পলিটিশিয়ানদের একটা খুব সুন্দর একটা স্কেপ রুট আছে, তারা নিজেরা কিছু সংশোধন করতে চায় না, তারা চাই somebody else will do it, এবং আমি এটা মানি না, এটা যেন বলতে পারি, এই সুযোগটা পাই। এটা যদি আমার বাড়ির সমস্যা যদি আমি না সমাধান করি, আমি যদি আরেকজনকে বলি ভাই তুমি আমাকে একটা সলিউশন দাও, পরে আমি এই সলিউশন মানি না, সমস্যাটা আমার বাড়ির। Politics is the business of politician. Why this kind of intellectuals will come into it? Politicianদের ব্যথা
মানুষের ব্যথা পলিটিশিয়ানদের থেকে কেউ বেশি বুঝে না। দেয়ার ইজ নো আদার সলিউশন আদার দ্যান পলিটিক্যাল সলিউশন ফর রানিং এ কান্ট্রি। সুতরাং এই সমস্ত ভংচং 54 বছর করছেন। কিন্তু আমি বুকে হাত দিয়ে, আমি পলিটিশিয়ান যারা আছেন, আমি জানি না এখানে কেউ আছেন কিনা, আই এম নট পলিটিশিয়ান, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে পলিটিক্স করে সে দেশকে কতটুকু দিছে আর নিজে কতটুকু বেনিফিট হয়েছে? সে যদি বলতে পারে যে আমি নিঃস্ব হয়ে গেছি দেশকে দিতে গিয়া, আমি পলিটিক্স করে নিঃস্ব হয়েছি, সেই দিন আমার মনে হয় আমরা দেখি নাই, ওটা আমাদের শিশুকালে দেখছি। আমি দেখছি আমার মানে জ্যাঠা, উনি হলো এক চেয়ারে শুয়েছিল, ওই চেয়ারেই মারা গেছে, তার কিছুই ছিল না, হি হ্যাড নাথিং, পলিটিক্স করছে। আমার মনে হয় ওই পলিটিশিয়ান আর এখন আর নাই আমাদের দেশে, যে যারা বলবে যে আমি পলিটিক্স করছি, আমি এখান থেকে 1 পয়সা বানাই নাই, আই হ্যাভ গিভেন এভরিথিং অফ মাই লাইফ। প্রত্যেকটা পলিটিশিয়ান ইজ এ বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার না, বিলিয়নিয়ার। তারা কিভাবে হয়? সে যদি মানুষের জন্য রাজনীতি করে, হাউ ক্যান হি বি বেনিফিটেড? দ্যাট মিনস তারা এই সিস্টেমটাকে, এটা দেখেন, এই সিস্টেমটা এখন যে এই যে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম, এটা একটা মজার সিস্টেম। মানে এটা এমন একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে এভরিবডি ক্যান ডু লুটপাট, কাউকে কেউ ধরবে না, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। যেমন ব্যুরোক্রেসি দেখেন, আপনার সেক্রেটারিরা ফাইল বানায়, তারা প্রপোজাল রেডি করে, কেউ কি তাদেরকে ঘুণাক্ষরে তাদের কারো কি শক্তি আছে তাকে কোর্টের বারান্দায় নিতে পারে ফর এনি রিজন? আজ পর্যন্ত কাউকে নিতে পারছে? তারা ডিফাই করে, হাইকোর্টের অর্ডার ডিফাই করে, যে জাস্ট ডোন্ট ডু ইট। এইটাই হলো দেশ ভাই। এবং এই সচিব কার শেল্টারে আছে? মন্ত্রী সাহেবের শেল্টারে আছে। আর ওই মন্ত্রী সাহেবের বিরুদ্ধে কেন আপনি কোনো প্রশ্ন তুলতে পারেন না? বিকজ ওই পার্লামেন্টে তো প্রাইম মিনিস্টার বসে আছে এবং চোখ দিয়ে দেখতেছে যে কে তার বিলের এগেনস্টে কথা বলে। আমি আরেকটা তথ্য দিই, এই তথ্যটা আমি আগেও বলেছি। বাংলাদেশের গত 15 বছরের বাজেটের, ডেভেলপমেন্ট বাজেটের 42 ভাগ গেছে 3টা জেলায়, ঢাকা, চিটাগং, গোপালগঞ্জ। আর 61টা জেলায় গেছে 58 টাকা, 58%। সবচেয়ে হাইয়েস্ট যে অ্যালটমেন্ট পাইছে সেটা হলো 0.8%। সবচেয়ে ভালো সেটা হলো কে? নরসিংদী, বিকজ ওই এলাকায় প্রচুর রেমিটেন্স আসে ওই এলাকা থেকে, মুন্সিগঞ্জ, নরসিংদী, এই সমস্ত জায়গায়। আর লোয়েস্ট পাইছে 15 বছর ধরে টানা জয়পুরহাট, 0.17%। এই সংশোধিত এই বিল পাস করছে এই 3 জেলার, যারা নাকি 42 ভাগ পাইছে, তাদের সংখ্যা হলো 39 জন এমপি। আর বাকি 61টা ডিস্ট্রিক্টের এমপির সংখ্যা হলো 261। মেয়েদের কথা বাদ দিলাম, নারীদের কথা বাদ দিলাম, এরা সবাই মিলে কিন্তু ওই বাজেট পাস করছে। ওই জয়পুরহাটকে 17 পয়সা, নেত্রকোনাকে 18 পয়সা, আর ওই পঞ্চগড়কে 19 পয়সা দিছে। 15 বছর ধরে এটা মেনে নিছে। ইউ কল ইট অ্যাকাউন্টেবিলিটি? দিস ইজ হোয়াট ইজ আওয়ার। এটাই কি তাদের বিবেক? এই সমস্ত রাজনীতিবিদদের বিবেক এটা? তাদের মানুষের সাথে তারা মানে তারা প্রতারণা করেছে 15টা বছর ধরে। প্রত্যেকটা এমপি, দে হ্যাভ ডিপ্রাইভড দ্য রাইট অফ দি পিপল অফ দেয়ার ওন এরিয়া, জাস্ট বিকজ টু স্যাটিসফাই গোপালগঞ্জ, ঢাকা এন্ড চিটাগং। তো এই সংবিধান দিয়ে আপনি কি করবেন? এটা তো প্রতি সংবিধানে যা আছে, এভরিডে ইট উইল ক্রিয়েট অ্যানাদার ফ্যাসিস্ট, বিকজ ইউ ডোন্ট হ্যাভ। আপনি একটা বিল নিয়ে আসবেন, 5 টাকার বিল, এবং আপনি 1 বছর পর এটা রিভিউ করবেন, এটাকে 500 কোটি বানাবেন, কেউ কোনো কথা বলবে না, বিকজ এটা থেকে সবাই বেনিফিট পায়। ওই আমলা পায়, ওই ব্যুরোক্রেট পায়, ওই মিলিটারি যারা ওই কনস্ট্রাকশন করতেছে সে পাইতেছে। তো এখানে পলিটিশিয়ান পাচ্ছে, লোকাল চামচারা পাচ্ছে, এভরিবডি ইজ গেট বেনিফিটেড। খালি বেনিফিট হচ্ছে না সাধারণ মানুষ। ভাই এগুলি কথা কিতা লাগবে? এন্ড ইউ কল ইট দ্যাট এটা জিরো টলারেন্স। আমি তো দেখবো আমি কি কেমনে জিরো টলারেন্স আপনারা দেখান পলিটিক্সে। দেখবো আপনি কতজন। ইউ ক্যানট ফায়ার ইউর ওন মিনিস্টার ফর করাপশন। আপনাদের প্রত্যেকটা করাপশন, এই যে আওয়ামী লীগের যত করাপশন উঠছে সব এসিসি তে যায়, এক ফিল্টার সব সাদা হয়ে বাইরে চলে যায়, একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে সাদা হয়ে বাইরে চলে যায়। অনেক অনেক ধন্যবাদ। যদি ওই রিয়াজ সাহেব হলো আরেকটা ফ্রড, হি হ্যাজ চিটেড দ্য নেশন। এখানে দরকার ছিল যে নাকি এক্সিকিউটিভ হেড হবে, হি শুড নট সিট ইন দ্য পার্লামেন্ট। সে পার্লামেন্টের বাইরে থাকবে, পার্লামেন্টে বসবে শুধুমাত্র স্পিকার এন্ড অল দি অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার পার্লামেন্ট মেম্বার্স, যারা তাদের বুদ্ধি বিবেক দিয়ে ওই বিল ইয়ে করবে, চেক করবে যে এই বিলটা ঠিক কিনা। কিন্তু সেই স্বাধীনতা তো আপনাদের সংসদকে দিবেন না। আপনার সংসদ যখন সিলেক্ট করেন তখন তো সব ব্যবসা করে সিলেক্ট করেন, সংসদের নমিনেশন দেন। ওইখানে যদি আপনি ট্রু লিডার আনতেন,
তাহলে দেখতেন তারা তাদের দায়িত্ব পালন করতো। ভাই, রাজনীতিবিদদের বিবেক আছে, আপনি যদি তাদেরকে সেই সুযোগ দেন বিবেকটা ব্যবহার করার। কিন্তু আপনি যদি শুরু থেকেই তার বিবেককে আপনি যদি টাকা দিয়ে কিনে নেন, তাহলে তো আর সেই বিবেককে ব্যবহার করতে পারে না। অসংখ্য আপনি দেখেন, ধন্যবাদ। এর পরের কথা বলি আমি। জাতীয় লেভেলে আপনি একটা প্ল্যান করেন, আপনি ইমপ্লিমেন্ট করেন এটাকে, এটা রিসিভারকে, পিপল, ইউনিয়ন, উপজেলা, এগুলিতে। মাঝখানে এই যে আপনার জাতীয় পরিকল্পনাটা ক্যারি করে কে? কেউ না। ডিভিশন পর্যায়ে কোনো নির্বাচিত নেতা নাই, জেলা পর্যায়ে কোনো নির্বাচিত নেতা নাই, এটা চলে যাচ্ছে ডিসিদের মাধ্যমে। ডিসিদেরকে আপনার ওই চাষা ভুষা কৃষক সে কয়েকদিন এসে তাকে জিজ্ঞেস করতে পারে যে ভাই, কৃষক লোন হয়েছিল আমি পাইলাম না কেন বলেন। কিন্তু আপনি যদি একটা ইলেক্টেড বডি রাখতেন, ওই ডিসি টুটি চেপে ধরতো যে আমার কৃষক কেন এই লোন পায় নাই, বা ওই এগ্রিকালচার অফিসারের টুটি চেপে ধরতো। এটা তো ভাই করলেন না আপনারা কিন্তু সবচেয়ে বড় বেইমানি করছেন। এই যে পলিটিশিয়ানরা, তারা আমাদেরকে প্রতিবার চিট করে, মানুষকে তারা চিট করে। সবচেয়ে সমস্যা হলো আমাদের সাধারণ মানুষ এই কথাগুলো বলতে পারে না, তারা বুঝে না এত কিছু। তারা শিক্ষকদের উপর অনেক আস্থা রাখে এবং শিক্ষিতরা তাদের সবসময় চিট করে। আমরা সুতরাং এই জিনিস, এই খেলা চলতেই থাকবে এই দেশে। আই এম টেলিং ইউ, this is not going to change. We are going to see another fascist in the near future. Nothing else. ঠিক আছে না? তো এই চলতে থাকবে। তো এটা যদি স্টপ করতে চান, সিনসিয়ারলি ইউ হ্যাভ টু টাচ ইউর হার্ট এন্ড সে, ভাই আমি আসছি আমার দিতে, দেশকে দিতে, কিছু নিতে আসি নাই। আপনি তাকায় দেখেন, আপনাদের যে যারা এখন মঞ্চে ঘুরতেছে, হু আর দে? এরা সব ছিল বিদেশে, এরা আসছে এখন, এরা এখন এসে তাদের পাইপ লাগাবে, কয়েকদিন পরে লাগাবে। ওই যে মধুর চাক, ওর মধ্যে পাইপ লাগাবে, এরপরে পাইপটা থেকে টানতে থাকবে। এবং আমরা যারা সাধারণ মানুষ, আমাদের লাইফে কোনো পরিবর্তন নাই। আই এম ওয়ান অফ দোজ অর্ডিনারি ম্যান হু উইল হ্যাভ নো ভয়েস। বুঝছেন না? এই স্বাধীনতা আমরা হারাচ্ছি খুব শীঘ্রই, বিকজ নোবডি ইজ গোইং টু টলারেট দিস কাইন্ড অফ হার্ড টক। শক্ত কথা কেউ পছন্দ করে না। আপনারা যারা রাজনীতি করে, আমি তাদেরকে বলি, ভাই রাত্রেবেলা শোয়ার আগে আয়নার সামনে একবার দাঁড়ায় জিজ্ঞেস করেন, আমি তো আমার দেশের, আমার এলাকার লোকজন, তাদের স্বার্থ দেখার জন্য আজকে আমি সারাদিন কি করলাম তাদের স্বার্থের জন্য, জিজ্ঞেস করতে বললেন। আল্লাহর কসম সত্যি কথাটা বলতে পারে। খালি এইটুকু বলে রাখলাম আপনার, এই দেশ সৎ শাসক কোন সম্ভব না। এটা একটাই ওয়ান পিস, আমরা শুনবো জিয়া, আর আপনারা পাবেন না প্রেসিডেন্ট জিয়া। ওই দিন গেছে, শেষ। You have killed him and you will not get him back. প্রডিউস করতে পারবেন না।